নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, দেশের প্রধান বিচারপতি জাস্টিস সূর্যকান্ত তার যে বক্তব্যটা ছিল, ককরোচ জনতা পার্টি যেখান থেকে শুরু হলো, সেই ককরোচ বলা, যুবকদের উদ্দেশ্যে ককরোচ বা আরশোলা কথাটা ব্যবহার করা, সেটাকে যে সামগ্রিকভাবে সমাজের কোনো অংশের মানুষই খুব একটা ভালোভাবে নিচ্ছেন না, সেটা আরো একবার প্রমাণিত হলো। তার কারণ, দিল্লি হাইকোর্টের প্রাক্তন মহিলা জাস্টিস তিনি সরাসরি কিন্তু আক্রমণ শানালেন দেশের প্রধান বিচারপতিকে, এবং তিনি বললেন যে আপনার এই ক্ষেত্রে কিংবা আপনার অন্যান্য বিজেপি নেতা, এমপি, মন্ত্রী তারা যখন বিভিন্ন সময় জাস্টিসকে, চিফ জাস্টিসকে অপমান করেন, তখন তো আপনার রাগ ওঠে না। আপনি হঠাৎ করে রেগে গিয়ে যুবকদেরকে আরশোলা বলে দিলেন, কিন্তু যখন কোর্ট রুমের মধ্যে আপনাকে জুতো ছোড়া হয়, অর্থাৎ আপনাকে বলতে আপনার চেয়ারে আগে যিনি ছিলেন বি আর গাওয়াই, আপনাদের মনে থাকবে নিশ্চয়ই, তখন তো আপনার রাগ ওঠে না। এরকম একাধিক কথা তুলে তিনি আক্রমণ করেছেন জাস্টিস সূর্যকান্তকে। অবশ্যই গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট, কারণ দেশের প্রধান বিচারপতি তার একটা কথা, সেই কথাটা যে কতটা গাম্ভীর্য থাকা উচিত প্রত্যেকটা কথাই তার, সেইটা কিন্তু আরো একবার প্রমাণিত হয়েছে। কারণ ককরোচ জনতা পার্টি একটা মুভমেন্ট তৈরি হয়েছে, সেই মুভমেন্টটাকে সরকার বন্ধ করার চেষ্টা করছে। সেই মুভমেন্টটা আমরা ইতিমধ্যেই দেখেছি, তাদের এক্স হ্যান্ডেল অ্যাকাউন্ট, তাদের ওয়েবসাইট বন্ধ করেছে সরকার, কিন্তু তারপরেও সেই মুভমেন্ট চলছে। তো সেটা নিয়ে এই মুহূর্তে সমাজের মানি গুণী মানুষজন তারা বিভিন্ন বক্তব্য রাখতে শুরু করেছেন, এবং গুরুত্বপূর্ণভাবে এই বক্তব্যটা কিন্তু একটা আর্টিকেলে তিনি লিখেছেন। এই যে মহিলা জাস্টিস, দিল্লি হাইকোর্টের প্রাক্তন মহিলা জাস্টিস, জাস্টিস রেখা শর্মা, তিনি একটি আর্টিকেলে এই লেখাগুলো লিখেছেন, এবং সম্পূর্ণভাবে সিজিআই জাস্টিস সূর্যকান্ত তাকে প্রশ্ন করেছেন কঠিন ভাবে। সম্পূর্ণটা আপনাদের সামনে বিস্তারিত ব্যাখ্যা করবো। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। আপনাদেরকে এই মুহূর্তে জানাই যে নিট পেপার লিক, সেটাকে নিয়ে যারা এই মুহূর্তে অশান্ত হয়ে উঠেছে, সেই বেকার যুবকদের তো আপনি ককরোচ বলে অভিহিত করেছেন, কিন্তু বিজেপির এমপিদের আপনার ককরোচ বলার সাহস রয়েছে? কেন বলছেন রেখা শর্মা এই কথা? তার কারণ একদম সরাসরি তিনি ব্যাখ্যা করেছেন। আপনার রাগ হয় যুবকদের উপর, আপনি বলেছেন আপনার রাগ হয় যুবকদের উপর বিভিন্ন কার্যকলাপ দেখলে। তিনি যেমন বলেছিলেন যে যুবকরা এই মুহূর্তে এতটাই বেকার, তারা বিভিন্ন সময় আমরা দেখতে পাই সোশ্যাল অ্যাক্টিভিস্ট হয়ে যাচ্ছে, তারা কেউ সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভিস্ট হয়ে যাচ্ছে, কেউ আরটিআই অ্যাক্টিভিস্ট হয়ে যাচ্ছে, এবং তারা আরশোলার মতন ব্যবহার করছে, তারা প্যারাসাইটের মতন ব্যবহার করছে। কিন্তু এই যে বিষয়টা, রেখা শর্মা তিনি বলছেন আপনার রাগ তো হয় যুবকদের উপর, কিন্তু তখন কেন রাগ হয় না যখন বিজেপির এমপি বলে সিজিআই নিজে গৃহযুদ্ধের জন্য দায়ী, অর্থাৎ দেশের প্রধান বিচারপতি তিনি দেশের মধ্যে যে গৃহযুদ্ধ সেটার জন্য দায়ী। বিজেপির এক নেতা বা এমপি, আপনার মনে আছে নিশ্চয়ই আপনাদের, যে একদম সরাসরি সিজিআই বা সুপ্রিম কোর্টকে দায়ী করেছিলেন গৃহযুদ্ধের জন্য। সেটাকে নিয়েই তিনি টিপ্পণী করেছেন। তার পরবর্তীতে তিনি আরো লিখছেন, তিনি বলছেন আপনার তখন কেন রাগ হয় না যখন সিজিআই এর উপর জুতো ছোড়া হলো কোর্ট রুমের মধ্যে? আপনাদের মনে থাকবে নিশ্চয়ই, একদম সরাসরি জাস্টিস প্রধান বিচারপতি ছিলেন এর আগে বি আর গাওয়াই, তাকে সুপ্রিম কোর্টের কোর্ট রুমের মধ্যে এক অ্যাডভোকেট, যিনি নিজেকে হিন্দুত্ববাদী অ্যাডভোকেট বলেছিলেন, সেই হিন্দুত্ববাদী অ্যাডভোকেট সরাসরি কিন্তু জুতো ছুঁড়েছিলেন। তো সেই জায়গাটা নিয়েও কিন্তু পরবর্তীতে কোন ধরনের কোনো বক্তব্য সিজিআই এর কাছ থেকে আসেনি। সূর্যকান্ত তখনও কিন্তু ছিলেন সুপ্রিম কোর্টের জাজ ছিলেন, তখন তার কাছ থেকে কোনো বক্তব্য আসেনি। তার পরবর্তীতে তিনি লিখছেন এই রেখা শর্মার বক্তব্য অনুযায়ী, বিজেপি মন্ত্রী, মধ্যপ্রদেশের মন্ত্রীর কথা বলছেন, বিজেপি মন্ত্রী যখন কর্নেল সোফিয়া কুরেশিকে সন্ত্রাসবাদীদের বোন বলে আখ্যা দেন, তখন আপনি কিছু বলেন না কেন? আপনাদের মনে থাকবে অপারেশন সিন্দুরের সময় আমরা খবরটা দেখিয়েছিলাম আপনাদের, মধ্যপ্রদেশের এক এমপি এবং মধ্যপ্রদেশের তিনি মন্ত্রীও বটে, তিনি সরাসরি বলেছিলেন যে সোফিয়া কুরেশি, যিনি কর্নেল হিসেবে অপারেশন সিন্দুরে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করেছিলেন, সেই সোফিয়া কুরেশি তাকে সন্ত্রাসবাদীদের বোন বলেছিলেন। তার কারণটা কি? তিনি সংখ্যালঘু পরিবার থেকে উঠে আসা একজন মানুষ। তো এই যে বিষয়গুলো, সেই ক্ষেত্রে সিজিআই কেন কিছু বলেন না, এই প্রশ্ন তিনি করছেন। অর্থাৎ বহু ক্ষেত্রে যে সিজিআই চুপ থেকেছেন এবং সেই ঘটনাগুলো দেশে ঘটেছে, সবার নজর এড়িয়ে যায়নি, এটা কিন্তু একটা
এই আর্টিকেলের মাধ্যমে সরাসরি প্রমাণ দিয়ে দিলেন এই জাস্টিস। তার পরবর্তীতে তিনি বলছেন জনসাধারণের ওপর বছরের পর বছর অন্যায় হচ্ছে, তার কারণ তাদের টাকা দিয়ে করা কেসগুলো পেন্ডিং হয়ে পড়ে আছে, মানুষের সাথে ন্যায় হচ্ছে না, তখনই বা সিজিআই কিছু বলেন না কেন? গুরুত্বপূর্ণ জিনিস আমাদের দেশে কোর্ট যতগুলো রয়েছে, লোয়ার কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট নিয়ে, সেই ক্ষেত্রে কিন্তু কেসের সংখ্যা তার কয়েক গুণ, এবং সেই কেসগুলো পড়েই থাকে পেন্ডিং হয়ে, সেগুলোর কোনো নিষ্পত্তি হয় না। বহু আসামি এখনো পর্যন্ত আমাদের কারাগারে রয়েছেন, যাদের কেসগুলো পেন্ডিং হিসেবে পড়ে রয়েছে, তাদের কোনো ধরনের কোনো বিচার হয়নি শেষ পর্যন্ত, এখনো পর্যন্ত তারা দোষী সাব্যস্ত হয়নি, কিন্তু তাতেই তাদের জেল খাটতে হচ্ছে বা পুলিশ কাস্টাডিতে থাকতে হচ্ছে। সেই বিষয়গুলো কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ একটা প্রেক্ষিত হিসেবে এই ক্ষেত্রে উঠে এসেছে, এবং সেই প্রেক্ষিতটা তুলছেন কে? দিল্লি হাইকোর্টের প্রাক্তন জাস্টিস তিনি নিজে তুলছেন। সিজিআই তার বলা একটি বক্তব্য তাকে উদ্দেশ্য করে, এবং এই ক্ষেত্রে আপনাদেরকে বলতেই পারি আমরা একদম রাজনৈতিক অভিজ্ঞতা থেকেই, যে এই সুপ্রিম কোর্ট এর আগে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা বলেছিল, কিন্তু তার পরবর্তীতে সেরকম কড়া অ্যাকশন সেটা কিন্তু আমরা শেষ পর্যন্ত দেখতে পাই না। আমরা আশার আলো দেখেছিলাম সুপ্রিম কোর্টের করা মন্তব্যের উপর, কিন্তু তার পরবর্তীতে অ্যাকশনটা শেষ পর্যন্ত বাস্তবিক মাটিতে তো হলো না। তেমন একটা ঘটনার কথা আপনাদের মনে করাই এই মুহূর্তে, মহারাষ্ট্রের সরকার যখন তৈরি হলো, মহারাষ্ট্রের এই সরকারটিকে অসাংবিধানিক সরকার বলেছিল সম্পূর্ণ সুপ্রিম কোর্ট, এই মন্তব্য করেছিল সুপ্রিম কোর্ট, কিন্তু তারপরেও তো তারাই 5 বছর ধরে সরকার চালালো। যখন একদম উদ্ধব ঠাকরের পার্টি ভেঙে একনাথ শিন্ডে চলে এলেন ক্ষমতায়, সেই সময়কার কথা সুপ্রিম কোর্ট বলেছিল অসাংবিধানিক সরকার তৈরি হলো, কিন্তু তারপর তারা তো চালালেন সরকার। তার পরবর্তীতে ইলেকট্রাল বন্ড সম্বন্ধে সুপ্রিম কোর্টের যে মন্তব্য আমরা দেখতে পেয়েছিলাম, ইলেকট্রাল বন্ড সম্পূর্ণ অবৈধ সুপ্রিম কোর্ট বলেছিল, কিন্তু এই ইলেকট্রাল বন্ড নিয়ে আসা সেইটা সম্বন্ধে তো বিজেপির কারোর কোনো শাস্তি হলো না, কেউ একজন তো অ্যারেস্টেড হলেন না, এবং মাঝখান থেকে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে কংগ্রেস হতে পারে, বিজেপি হতে পারে, তৃণমূল কংগ্রেস হতে পারে, প্রত্যেকটা পার্টি তারা কিন্তু টাকা নিল। সুতরাং সেটা সম্বন্ধে সুপ্রিম কোর্ট কিন্তু পরবর্তীতে অ্যাকশন নেওয়ার যে ব্যাপারটা, সেটা কিছু করলো না। তার পরবর্তীতে একদম সরাসরি আমরা যদি রিসেন্ট ঘটনা বলি, আপনাদের পশ্চিমবঙ্গের ঘটনা, পশ্চিমবঙ্গের ভোট, সেই সম্বন্ধেও 27 লক্ষ মানুষ তারা ভোট দিতে পারলেন না। সুপ্রিম কোর্ট বলল যে আমরা সম্পূর্ণভাবে দেখব, পরবর্তীতে ফার্স্ট যে রোল, সেকেন্ড যে রোল সেটা বেরোবে, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই দেখবো যে ভোটার রোলে কেন তাদের নাম থাকছে না। কিন্তু শেষ পর্যন্ত 27 লক্ষ মানুষের ভোট ছাড়াই পশ্চিমবঙ্গে ভোটটা হলো 2026 সালে। সুপ্রিম কোর্ট সেই ক্ষেত্রেও তারা বলল যে তারা পরের বার ভোট দেবে, এবারে তাদের ভোট দেওয়ার দরকার নেই, তারা সঠিকভাবে নাম তুলিয়ে তার পরবর্তীতে ভোট দেবে। তো সেই ক্ষেত্রেও তো সুপ্রিম কোর্টের আগের বলা কথা আর পরের বলা কথা, সে দুটোর মধ্যে একটু দূরত্ব তৈরি হলো বটেই। এবং আপনাদের মনে আছে নিশ্চয়ই যে কল্যাণ ব্যানার্জি যখন এই সামগ্রিক বিষয়গুলো নিয়ে গিয়েছিলেন সুপ্রিম কোর্টে বক্তব্য রাখতে, যে আপনারাই তো বলেছিলেন, সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বিহার ভোটের সময় বলা হয়েছিল যে এসআইআর এ বাদ যাওয়া নাম এবং হেরে যাওয়া প্রার্থী তাদের মধ্যে যদি দূরত্ব তৈরি হয়, এবং আমরা দেখতে পাই যে এসআইআর বাদ গেছে বেশি সংখ্যক নাম এবং তার থেকে কম ভোটে একজন হেরে গিয়েছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা বিষয়টা দেখব। কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন এই কথাটা বললেন সুপ্রিম কোর্টে, তখন সুপ্রিম কোর্ট তাকে বললেন যে আলাদাভাবে আপনারা একটা নতুন পিটিশন দিন, নতুন কেস ফাইল করুন, আমরা তখন সেটাকে নিয়ে বিচার করব। সুতরাং সম্পূর্ণভাবে কিন্তু বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অ্যাডভোকেটস হতে পারে, কিংবা বিভিন্ন এই ধরনের প্রাক্তন জাজ যারা তারা হতে পারে, তারা কিন্তু কোথাও গিয়ে একদম সুপ্রিম কোর্টের বিভিন্ন যে পদ্ধতিগুলো কাজ করার, কিংবা সিজিআই এর যে বক্তব্য, সেটার থেকে বেশ খানিকটা একটু হতাশ, এবং সেটারই একটা প্রতিফলন এই যে একটা আর্টিকেল ছাপালেন, এই আর্টিকেলটা দা ওয়্যার যে পাবলিশিং সংস্থা সেখানে ছাপা হয়েছে। তো সেই ক্ষেত্রে কিন্তু উঠে আসছে, এবং রেখা শর্মা দিল্লি হাইকোর্টের প্রাক্তন জাস্টিস তিনি ছিলেন, নিজেই একজন জাজ ছিলেন, তিনি যখন এই ধরনের প্রশ্ন করেন যে যখন এমপিরা, বিজেপির এমপিরা আপনার উদ্দেশ্যে আপনার সিটকে অপমান করে বিভিন্ন কথা বলেন, গৃহযুদ্ধের জন্য সিজিআই দায়ী এই কথা বলেন, তখন তো আপনি কিছু বলেন না, আপনি বেকার যুবকদের উপর রেগে গিয়েছেন, এটা কোথাও গিয়ে কি একদম সরাসরি দ্বিচারিতার মনোভাব নয়? এই প্রশ্ন যখন ওঠে তখন অবশ্যই এই মুহূর্তে কিন্তু বিভিন্ন ধরনের কথা উঠে আসছে, এবং অবশ্যই
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তাকে উদ্দেশ্য করে যখন এই ধরনের বিতর্ক তৈরি হয়, তখন অবশ্যই হয়তো আমরা পরবর্তীতে দেখতে পাবো জাস্টিস সূর্যকান্ত কিছু না কিছু বক্তব্য তার নিজের পড়া বক্তব্য উপর ভিত্তি করে বলছে। তিনি যদিও বলেছেন যে আমি জালি ডিগ্রিধারীদের নিয়ে এই মন্তব্য করেছিলাম আরশোলা জাতীয়, আমি তাদেরকে বলেছিলাম, কিন্তু আসলে যুবকদের উপর আমি অত্যন্ত গর্ববোধ করি। কিন্তু সেখান থেকে এই মুহূর্তে সামগ্রিকভাবে যে লয়ার বা জুডিশিয়ারি সিস্টেমটা, সেখানেই যে একটা দ্বৈরথ তৈরি হয়েছে, সেটার ছবিটা কিন্তু একদম স্পষ্টভাবে উঠে এলো। আপনাদের সামনে রাখলাম পুরোটা, আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্স কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং থ্যাঙ্কস এবং জয়েন বাটন ক্লিক করে আমাদের অবশ্যই মেম্বারশিপ নিতে পারেন, এবং অবশ্যই থ্যাঙ্কস বাটন ক্লিক করে আমাদের আর্থিক সাহায্য করতে পারেন। আমরা অবশ্যই বাধিত থাকবো আপনাদের সাথে। ধন্যবাদ।